হ্যাঁ। তা আমি যে কোশ্চেনটা গ্রুপে দিলাম ওটা পারবে? তা সমস্যা হচ্ছে সবসময় তো অনলাইনে থাকা হয় না, এবার ওটা দেখাও হয় অনলাইনে, না সবসময়। হ্যাঁ অনলাইনে থাকা না না থাকা বেশি ভালো, কিন্তু আমার কর্তব্য আমাকে তো কোশ্চেন একটা দিতে হবে গ্রুপে। আমি দেখলাম যে এটা মোটামুটি পড়েছে, তা খবর তো কিছু পাচ্ছি না, কেমন কি তো প্র্যাকটিস দেখতে হবে হয়েছে তাহলে আমি দেখবো। কোশ্চেনটা, আমার তো সেই হ্যাঁ, কোশ্চেনটা দেখতে হবে তাহলে। আচ্ছা আমি কোশ্চেনটা দিচ্ছি, মানে এখানে লিখছি, হচ্ছে যেটা নাম্বার অফ বেসিক সলিউশন। আমি এটা কোশ্চেন দুটো সলভ করে এই জায়গাটা কিন্তু এখনো মনে হচ্ছে আমার ক্লিয়ার হয় না 100% সবার। নাম্বার অফ বেসিক সলিউশন, এটাকে আমাকে আবার একটু রিভাইজ করতে হবে। অফ দ্য ফলোইং ইকুয়েশন, কি আছে, x1 প্লাস 2x2 প্লাস 3x3 প্লাস 4x4 ইকুয়াল টু 7, আর একটা ইকুয়েশন আছে 2x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 2x4 ইকুয়াল টু 3, এরকম একটা ইকুয়েশন ছিল। ঠিক আছে, তার এই ইকুয়েশনের নাম্বার অফ বেসিক সলিউশন চেয়েছে, পাঁচটা ছটা এরকম বলছিল অনেকে, বা কেউ ডাজ নট এক্সিস্ট বলে দিচ্ছিল। আর সেই চাহিদা আছে না আজ, আছে না? আর তুমি বলবো। তো ক্লাসে, হ্যাঁ বলো। পাঁচটা হবে মনে হয়, পাঁচটা। পাঁচটা কে বলছে, এটা মামুন? হ্যাঁ, এক কেন, মোস্ট তাহলে আপনার দাও। হতে পারে 42 খানা। এই, তুমি তো একটা কমেন্ট দিয়েছিলে, তোমার কমেন্ট আমি পড়েছি গ্রুপে, তুমি তো আমি কাছাকাছি দিয়েছো, কোশ্চেনটা আমি কাছাকাছি বলছি গেছো এটা আমি। কিন্তু। আচ্ছা আমি ক্লিয়ারটা করে দিই। হ্যাঁ, আমরা তো জানি কি এনসিএম নাম্বার অফ বেসিক সলিউশন পাবো, তাহলে এখানে এন হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ কি আননোন, সেটা হচ্ছে কত, 4, x1 x2 x3 x4 আছে, আর এম হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 2, তার মানে 4c2 ম্যাক্সিমাম এতগুলো পাবো আমরা বেসিক সলিউশন, তাই তো? তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল আর 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মানে কি 24, আর নিচে 4, তাহলে 6, ছটা আমরা ম্যাক্সিমাম পাবো। এবার এখানে দেখো, আমি যে জায়গাটা হবে না সেই জায়গাটা শুধু আমি দেখাচ্ছি। হ্যাঁ, 2 1, এইটার সঙ্গে এইটার সঙ্গে কোনটা নিতে হচ্ছে, এইটা নাকি কোনটা জিরো আসছিল গো? এক্স একটা ওয়ান আর পর পর, X1 আর X3 কে জিরো করে দেন। এইটা কেন হবে তা? এই দুটো নিতে হবে মনে হচ্ছে না তো, কোন দুটো জিরো হচ্ছিলাম, ঠিক লিখলাম তো, 1 2 3 4, 1 2 3 4, ওয়ান 2 টু 1, ফোর টু নেন। ওয়ান টু, টু ওয়ান নেন, 2 1 আর 4 2। এইটা হ্যাঁ, তো এইটা ভুল বলেছে, তো এটা নিতে হবে 2 1, এইটার সঙ্গে এইটা, তাই তো? এক্স টু আর এক্স আর ফোর এক্স টু আর এক্স ফোর এটা। হ্যাঁ, এইটার সঙ্গে এটা নিতে হবে, তো এদের কোএফিসিয়েন্ট গুলো নিচ্ছি, তাহলে কি হচ্ছে 4 আর 2, তাহলে কত হচ্ছে 4 - 4, জিরো চলে আসছে না? তার মানে যখন আমরা এই x1 আর x3 কে নন বেসিক ধরেছি, তাদের করসপন্ডিং যে ডিটারমিনেন্টটা হচ্ছে সেটা জিরো চলে আসছে, তার মানে এটা কি নন বেসিক হবে? হবে না, এটা নন বেসিক নয়, কারণ ডিটারমিনেন্ট জিরো চলে এলে নন বেসিক হবে না। তার মানে এটা যত নম্বর একটা, সাপোজ আমি B5 নাম দিলাম, হ্যাঁ, তাহলে এদের করসপন্ডিং ডিটারমিনেন্ট একটা তো পাবো না আমরা, বেসিক সলিউশন পাবো না, তাই না? আদারওয়াইজ সব পাওয়া যাবে, মানে B1 B2 এইভাবে যদি আমি নামগুলো দিই, B3 B4 B5, এরা কিন্তু সবাই নট ইকুয়াল টু জিরো হবে, চেক করে দেখবে। এটা B6, সরি, এটা শুধুমাত্র জিরো হয়ে যাবে, তার মানে এদের করসপন্ডিং আমি আর কোনো বেসিক সলিউশন পাওয়া যাবে না, তার মানে একটা কমে যাবে, ছটা থেকে একটা কমে যাবে, তাহলে 6 - 1 = 5, বুঝে গেল? অপশন গুলো ছিল 1 2 4 5 6 আর ডাজ নট এক্সিস্ট, তাহলে এখানে অপশন যেটা ছিল দেখবে 5 5 5 যেটা ছিল সেটা হবে, মানে অপশন বি ছিল। হ্যাঁ, এটা বোঝা গেল তো কিভাবে এই ধরনের সলিউশন গুলো করতে হবে। আর বললো যারা পেছন থাকবো তাদেরই তো পাত্তা নেই। এবার আস্তে আস্তে আস্তে, আচারিয়া কোথায় গেল, সুজয় আচারিয়া? ও তো ক্লাসটা খুব ভালো করতে চাই। বেশ, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর কি হতে হয়, 0 0 0 ভেক্টর কি আমাদের বেসিসে থাকতে হবে। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন চেক করতে হয় বেসিস হতে গেলে, এটাকে 3 নম্বর দিলাম। এইটা কিন্তু অনেকে মিস করে যায়। এবার এই জিরো ভেক্টরটা বেসিসে থাকতে হয়, এটা এটা বলছি আমি। হ্যাঁ, এবার একটা এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো দিল 3 0 2 7 0 9 4 1 2, এটা বলছে বেসিস ফর্ম করবে, এটা 9 10 এর সিলেবাসেরই অংশ এটা। হ্যাঁ, ফর E3 তে কিভাবে দেখাবো, এক নম্বর হচ্ছে আমরা লিনিয়ার কম্বিনেশন যদি দেখাতে চাই, কিন্তু অনেকটা টাইম লাগবে, কি ঠিক বলছি?
ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেসিস হতে গেলে এই এই জায়গাটা আগে আমরা যদি এমসিকিউ এর জন্য বলি, শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে চেক করে নেবো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হয়? এই সেট অফ ভেক্টর গুলো যে আমরা ডিটারমিনেন্টটা পাবো, তার মানে 3 3 3 7 4, এই 302, এটা তো রো বরাবর আছে, কলম বরাবর করে দেবো। 302 709, তারপরে 412, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা -13 আসছে, তার মানে নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি হলো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে ওই যেভাবে আমরা ওই লিনিয়ার কম্বিনেশনটা যেখানে লেখা হয়, মানে C1 আলফা প্লাস C2 বিটা, এই আলফা বিটা এগুলো নেওয়া হচ্ছে এখানে। এখানে যেগুলো আছে, এটা আলফা, এটা বিটা, এটা গামা, তাহলে এইভাবে লেখা হয় প্লাস C3 গামা ইকুয়াল টু, কি লিখি আমরা? 0 ভেক্টর লিখি না? বুঝতে পারলাম? এটা আমরা একটা লিনিয়ার কম্বিনেশন নিলাম, লেট। এই লিনিয়ার কম্বিনেশনটা আমাদের যেটা হবে সেটা দিয়ে একটা আমরা ইকুয়েশন পাবো। কে কিভাবে মেথড ফলো করেছে জানি না। তাহলে ফার্স্ট এমসিকিউ এর জন্য যদি এটা 0 হয়ে যায়, তাহলে সে কিন্তু বেসিস হতে পারবে না, এই সেট অফ ভেক্টর গুলো বেসিস হতে পারবে না, মনে থাকবে। যদি কোনো একটা অপশনে থাকে বেসিস, তাহলে প্রথমেই সেটা বাদ চলে যাবে। এবার দেখা গেল এটা নট ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমাদের এটা চেক করে দেখতে হবে যে লিনিয়ার কম্বিনেশনটা কি আসছে। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশনটা আমি একটু শেখাই। হ্যাঁ, কি শেখাবো? আচ্ছা শেখান। তাহলে লিনিয়ার কম্বিনেশন ব্যাপারটা একটু বলি। হ্যাঁ, নাহলে তোমরা কিভাবে শিখি আমি বুঝতে পারছি না। তার মানে আমরা যে লিনিয়ার কম্বিনেশনটা কি নিলাম, C1 আলফা C2 বিটা, এটা প্র্যাকটিস করবে বাড়িতে, অন্য কোনো মেথড ফলো করার দরকার নেই। C3 গামা ইকুয়াল টু 0 ভেক্টর 0 0 0। এইবার C1 আলফার মানটা বসিয়ে দেবো, 302 প্লাস C2 709, এটা প্রয়োজন আছে সেই জন্য আমি এটা ধরলাম আগে। C3 ভেক্টর বেসের প্রয়োজন, এটা 412, দুটো কাজ একসঙ্গে হচ্ছে। এবার তোমরা ভেক্টর বেস মাথা খারাপ করে দিচ্ছি, কিন্তু আমি তো জানি আমি কখন পড়াবো। ধরে বললাম দুটোকে একসঙ্গে ছাড়বো। এরপর আমি যখন ক্যালকুলাসে যে জায়গাটা শেষ করেছি, এবার ডিনামিক্সের বাকি অংশটা অসুবিধা হবে না, যারা ক্লাসগুলো যারা কন্টিনিউ দেখে নেবে পেডাল ইকুয়েশন পর্যন্ত। বেশ, তাহলে এটা লিনিয়ার কম্বিনেশন কিভাবে আমরা লিখবো? এই যে কি আছে, আমি এই একবার লিনিয়ার ইকুয়েশন গুলো লিখে নেবো এখান থেকে। হ্যাঁ, একবারে লিনিয়ার ইকুয়েশন লিখবো, কোনো ঝামেলায় যাবো না। তাহলে 3 এই C1 আছে না, C1 প্লাস কত 7 C2, প্রথমগুলো নিচ্ছি সব, এই যে ঠিক আছে 7 C2, তারপরে 4 C3 হয়ে গেল। ইকুয়াল টু কি হবে? 0 একটা ভেক্টর এই যে প্রথমেই আছে, কম্পেয়ার করলে। সিমিলারলি তারপরে দেখো C1 এর করসপন্ডিং 0 আছে, তাহলে 0 ইন্টু C1, তারপরে এটাও 0, তাহলে প্লাস 0 ইন্টু C2 প্লাস 2 ইন্টু C3 ইকুয়াল টু 0। আর একটা কি হবে? 2C1 প্লাস 9C2 প্লাস 2C3 ইকুয়াল টু 0। ওই স্যার সেকেন্ড ইকুয়েশনটা ওটা 1 ইন্টু C3 হবে, 2 ইন্টু C3 আছে না, এটা 1 ইন্টু C3 হবে। এইটা হ্যাঁ, ওইটা না? 2C3, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড সেকেন্ড। ইকুয়েশন স্যার, সেকেন্ড ইকুয়েশন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ইন্টু C3, তাহলে 1টা লেখার প্রয়োজন নেই, C3 লিখে দেবে যেগুলো 1 আছে। দিয়ে আমরা কি করবো, এখান থেকে দুটো কাজ একসঙ্গে হবে, তাহলে আমরা এখান থেকে কি করবো? কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, তাহলে দেয়ারফর কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, এগুলো ব্রড কোশ্চেনের জন্য লেখাটা ঠিক আছে, যেটা আগের পেজে লিখলাম। এই যে এটা 374 আসছে না, এই যে 374 001 292, এটা -13 বেরোচ্ছে, নট ইকুয়াল টু 0। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে C1 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, তাহলে এটা কি হয়ে গেল? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই 0 0 0, মানে এই যে ভেক্টর, মানে এই যে 0 0 যে ভেক্টরটা এখানে স্যাটিসফাই করে, তার মানে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3, এটা কি হয়ে যাবে? সব 0 হবে। এটাই হবে অনলি সলিউশন অফ দ্য অ্যাবভ লিনিয়ার ইকুয়েশন। বুঝতে পারলাম? আর কিছু বলার প্রয়োজন নেই, এটাই লিনিয়ার কম্বিনেশন অ্যাকচুয়ালি। আর অন্য এক একজন এক রকম ভাবে দেখায়, তাহলে এটা কি খুব একটা টাফ আছে? আমি স্যার একটা জায়গায় বুঝতে পারলাম না, বলো। ওই কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করলেন, এটাও তো -13 বেরোলো। হ্যাঁ, ওইটাকে আমি তখন লিখেছিলাম একই, এই কোশ্চেনটারই তো তো। দুইবারই তো ওই ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল 0 হলো নাকি? না, এটা আমি ভুলে দিই, এটা ভুলে যাও। আমি এটা শর্ট ফর্মে দেখানোর জন্য প্রথমেই করেছিলাম যে লিনিয়ার কম্বিনেশন আমি যাবো না, সেই জন্য এইটুকু চেক করে দিলেও আমার হয়ে যাবে কাজ। এটা আমি এমসিকিউ এর জন্য বলেছিলাম যে এই কন্ডিশন দুটোকে স্যাটিসফাই করতে হবে, তবে বেসিস হবে। বুঝতে পারলাম? না, পরেরটা যেটা করলেন C1 আলফা C2, হ্যাঁ, ওটা যেটা মেথডটা বললেন, দেখালাম, ওটা মেথডটা হ্যাঁ দেখালাম, ওটাও এখানে এমসিকিউ এর জন্য চেক করলাম। হ্যাঁ, তো ওখানে C1 C2 না, C3 0 করলেন, তো ওটাই বুঝতে পারছি না।
হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে সমস্ত এরা জিরো হয়, সব স্কেলার আচ্ছা দেখো, আচ্ছা C1 C2 স্কেলার, C1 আচ্ছা C2 আচ্ছা। C3 অল জিরো। ও ইন্ডিপেন্ডেন্ট আছে ওই জন্য এটা জিরো, তাহলে এটা জিরো হ্যাঁ, ভেক্টরটা না দেখালে চলবে নাকি? জিরো ভেক্টর তো স্যাটিসফাই করছে। তুমি এখানে হ্যাঁ C1 C2 C3 জিরো বসাও না, দেখো ইকুয়েশন ডান দিক আর বাঁ দিক সমান আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবকটা ইকুয়েশন স্যাটিসফাই করে যাবে। হ্যাঁ, সেই জন্য বেসিস দেখানোর জন্য আমি যে মেথডটা বললাম এইটাই প্র্যাকটিস করবে, আর কোনো কিছু মানে করার দরকার এমসিকিউ নেই। জন্য কোনটা অ্যাপ্লাই করব? এমসিকিউ এর জন্য এইটা করে দেবে, এই যে মানে আমি যেটা বললাম ফার্স্টে এই ডিটারমিনেন্টটা করে দিলেই হবে, ও ঘটনা একই ইকুয়াল ঘটবে। জিরো আসলে ইন্ডিপেন্ডেন্ট, না আসলে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বা ইন্ডিপেন্ডেন্ট হলে এই স্কেলার গুলো সব জিরো হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আদারওয়াইজ ক্লিয়ার হলো এবার। হবে না। বুঝতে পারলাম? আচ্ছা স্যার ঠিক আছে। আর জিরো জিরো ভেক্টরটা কিন্তু স্যাটিসফাই করা থাকবে। আমরা এই 2016 কোশ্চেনটা থাকলে আমি মানে একটু এখানে দিতাম, 11 12 কোশ্চেন এসেছিল। তাহলে লিনিয়ার বেসিসের ব্যাপারটা বললাম, এবার মেন জায়গায় চলে যাই। আগের দিন সবাই আমাকে বলছিল, কে একটা বলছিল না হাইপার প্লেন, বলছিল না হাইপার প্লেনটা একটু বুঝিয়ে দিতে। স্যার আমিও বলছিলাম। আচ্ছা, হাইপার প্লেন কিছুই নয়, হাইপারে কি লেখা আছে, হাইপার প্লেন। অ্যাকচুয়ালি একটা প্লেনকেই আমরা বিভিন্ন স্পেসে রিপ্রেজেন্ট করছি, বুঝতে পারলাম? হাইটা ভুলে যাও, হ্যাঁ, প্লেনটাকে ভাবো। হাইটা লেখা থেকে অনেকে ঘাবড়ে যায়, কি ঠিক বলছি? হাইটা লেখা আছে বলে অনেকে ক্লিয়ার বুঝতে পারে না, শুধু এই লেখাটার জন্য। এবার আমি বলছি হাই লেখাটা ভুলে যাও, শুধু প্লেনটাকে ভাবো। প্লেন মানে কি, তল। ছবিটা আঁকি, সময় দিয়ে একটু জিনিসগুলো বুঝে নিতে হবে, কারণ তুমি বাড়িতে বসেও তো সেই বই নিয়ে পড়ে থাকবে, কি ঠিক বলছি? অথচ ওখানে কোনো কাজ হবে না। আর যেখানে ক্লিয়ার বুঝে নিতে পারবে সেখানে সময়টা দাও। সময় আমাদের আছে, আমি তো বেশিক্ষণ চাইছি না, আমি তো 1 ঘন্টা 20 মিনিট এরকম চাইছি। তাহলে এটা কি এক্স ওয়াই প্লেন? ঠিক লিখলাম, একটা প্লেন, এক্স ওয়াই প্লেন। এবার এই হাইপার প্লেন আমি ফার্স্টে এক্সাম্পল দিয়ে দিই একটা, হ্যাঁ, তাহলে তোমাদের ডেফিনেশনে গেলে বুঝতে সুবিধা হবে। আমার যেটা টেকনিক, আমি যেভাবে টেকনিকে পড়ে আগে এক্সাম্পল দিই, তারপরে ডেফিনেশনে যাই, তাহলেই তোমাদের মাথায় জিনিসটা টোটাল ক্লিয়ার হবে। তার আগে আরেকটা জিনিস বলতে হবে, মানে ডিফারেন্স গুলো, টাইপ দুটো একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, যে হাইপার প্লেন একটু বলি, নাহলে ওখানে গিয়ে আবার সমস্যা হবে। হাইপার প্লেন একটা কি দিয়ে লিখি, এইচ দিয়ে লিখি, একটা সেট সেটা নাকি, ঠিক বলছি? এই সেটটা কি করবে, একটা লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এক্স সাজ দ্যাট সি এক্স ইকুয়াল টু, আমি জেড নিলাম, হ্যাঁ, তাহলে এইটা কি সি এক্স ইকুয়াল টু জেড, আর সিটা কি একটা স্কেলার, তাই তো? স্যার তাহলে সি একটা স্কেলার, সেটাকে কিভাবে আমরা লিখবো, সি স্কেলারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করবে, C1 C2 C3, আমি এন ডাইমেনশনাল স্পেসের কথা বলছি, Cn কোথায় আছে, ই পাওয়ারে এন। এখানে কি নট অল জিরো, সবাই জিরো নয়, ঠিক আছে? এইবার আমরা যে এক্সটা নিয়েছি, এই এক্সটা, স্যার সবাই জিরো নয় মানে এক একজন জিরো হতে পারে। হ্যাঁ, কোনো একটা জিরো হতে পারে, হয়তো C1 জিরো হলো, মানে একসঙ্গে সবাই জিরো হবে না, আচ্ছা আচ্ছা হয়তো C1 ঠিক আছে জিরো স্যার। C2 জিরো, হয়তো C3টা জিরো হবে না, মানে সবাই একসঙ্গে জিরো হবে না, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টাইপের নয়, যেটা বলতে চাইছি। তাহলে এরকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে যে সেটটা, সেটা কি আমরা কি বলবো, হাইপার প্লেন, বুঝতে পারলাম? তখন আমরা এটা কি বলবো, হাইপার প্লেন। আচ্ছা, এক্সটা কেমন হবে, এক্সটা একটা ভেক্টর, x1 x2 ডট ডট করে xn বিলংস টু ই পাওয়ার n, আর এগুলো হচ্ছে সব স্কেলার। তাহলে এটা কি ধরনের ইকুয়েশন, কে বলতে পারবে? cx ইকুয়াল টু জেড, এটা কি ইকুয়েশন, একটা লিনিয়ার ইকুয়েশন, একঘাত সমীকরণ একটা। এইবার কন্ডিশন, নোটবুকও বলতে পারি, এইখানটা করে লিখি, পরে আবার মুছে দেবো। নোটবুক 1 বলছে জেড যদি জিরো হয়, ইফ জেড ইকুয়াল টু জিরো, জেড যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো, যে সি এক্স ইকুয়াল টু জিরো, বুঝতে পারলাম? দেন তাহলে এখানে আমরা এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, C1x লিনিয়ার কম্বিনেশন হবে, C2x2 প্লাস ডট ডট করে Cn xn ইকুয়াল টু জিরো, এটা ক্যাপিটাল এক্স আছে, হ্যাঁ, আর সিটা আছে ক্যাপিটাল সি, এই যে। তাহলে এদের আমরা অ্যাকচুয়ালি এটা সিগমা থেকে আসছে ব্যাপারটা, মানে সিগমা সি এক্স টাইপের, সিআই এক্স আই, বুঝতে পারলে, আই ইকুয়াল টু 1 to n, এই 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 জিনিসটা এখানে করা হয়েছে। আর ডান দিকে যেটা আছে এটা জিরো ভেক্টর, ঠিক আছে, যেটা জিরো মানে এরকম যখন রিপ্রেজেন্ট করবে এটা জিরো ভেক্টর টাইপের হয়ে যাবে। তাহলে এইটা একটা ইকুয়েশন হচ্ছে
C1 X1 C2 এটা একটা লিনিয়ার ইকুয়েশন তো নাকি? ঠিক বলছি তো? হ্যাঁ যখন এরকম কন্ডিশন হবে, কি বলছি, যখন এরকম কন্ডিশন হবে তখন আমরা কি বলবো, এই যে সি স্কেলারটা, এই যে এটা কি বলবো, এই এক্স এর উপর কি পারপেন্ডিকুলার আছে। ডট প্রোডাক্ট শিখেছিলাম না যে দুটো, এটাও একটা স্কেলার ভেক্টর আর এটাও একটা ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট জিরো মানে কি পারপেন্ডিকুলার, আমরা জানি, তাই তো? তাহলে সি ইজ পারপেন্ডিকুলার টু এক্স, তার মানে অর্থোগোনাল, এটা একটা কন্ডিশন, অর্থোগোনাল। যদি এরকম হয়ে যায় তখন আমরা কি বলবো, এই সিটা এক্স এর সঙ্গে, মানে এক্সটা তো এই এতগুলো ভেক্টর আছে এক্স এর মধ্যে, মানে এই সিটা এই প্রত্যেকটার সঙ্গে কি হবে, এভরি ভেক্টর এক্স অফ দ্য হাইপারপ্লেন, এই হাইপারপ্লেনের প্রত্যেকটা ভেক্টরের সঙ্গে সিটা কি হবে, মানে এই C1 X1 ইকুয়াল টু 0 হবে, C2 X2 ইকুয়াল টু 0 হবে, মানে প্রত্যেকের সঙ্গে অর্থোগোনাল হবে। এটা একটা আমি কনসেপ্টের জায়গা বললাম। এবার কেস 2, মানে আমি 2 নম্বর কেসে পরের পেজে চলে যাচ্ছি। যদি ইফ জেড নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা দুটো স্কেলার ধরে নেবো, এই ভেক্টর ধরে নেবো, একটা এক্স আর একটা এক্স ড্যাশই ধরলাম, তাই তো? তাহলে এরা কি হাইপার প্লেনের যে ইকুয়েশনটা ছিল একে স্যাটিসফাই করবে, যেহেতু আমরা ওইখান থেকে নিচ্ছি। কোথা থেকে নেবো, এইচ থেকে নেবো, এই হাইপার প্লেন সেটটা থেকে। এটা হাইপার প্লেন বলে এইচ দিয়ে লেখা হয় এই সেটটাকে। তাহলে সি এক্স ইকুয়াল টু জেড, এটা তো হচ্ছে, আবার সি এক্স ড্যাশের জন্য আমাদের জেড হবে, দুজনেই স্যাটিসফাই করবে ওকে। এবার সি এক্স মাইনাস সি এক্স ড্যাশ যদি করি তাহলে জেড মাইনাস জেড হয়ে যাচ্ছে, দিস ইকুয়াল টু ঠিক আছে 0। তাহলে এবার সিটা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস এক্স ড্যাশ ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে? বেশ, এরকম কন্ডিশন তখন যখন হবে তখন আমরা কি বলবো, সি ইজ নর্মাল টু দ্য ভেক্টর, কার উপর, এই যে এক্স মাইনাস এক্স ড্যাশের উপর। তাহলে এখানে এই ডট প্রোডাক্টটা 0 হয়েছে, তাহলে এটা একটা কনসেপ্টের জায়গা বললাম, যদি 0 না হয় তাহলে আমরা কি লিখতে পারি, দ্য টু ভেক্টরস, দ্য জায়গা আছে, দ্য টু ভেক্টরস প্লাস মাইনাস সি বাই মড সি। তাহলে এটা কি ধরনের ভেক্টর গো, ইউনিট ভেক্টর না? তাহলে প্লাস মাইনাস সি বাই মড সি মানে মডুলাস অফ সি ইজ কল্ড দা ইউনিট ভেক্টর টু দা হাইপার প্লেন। এইটা একটা কি ইউনিট ভেক্টর, কার উপর, হাইপার প্লেনের উপর। এই জায়গাগুলো একটু একটু বুঝতে হবে, হ্যাঁ, তারপর আমি মেন জায়গায় চলে যাবো। তাহলে এখানে মোটামুটি কনসেপ্টের জায়গাটা বললাম। এবার আমরা যখন একটা হাইপার প্লেন, এবার আমি ওই জায়গাটা চলে আসি, এই জায়গাটা চলে আসি। তার মানে একটা লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সিএক্স ইকুয়াল টু জেড, তাহলে আমরা সেটাকে হাইপার প্লেন বলতে পারবো। টোটাল হাইপার প্লেনটা আমি আজকে বুঝিয়ে দেবো, হাইপার প্লেন বোঝা হয়ে গেলে বাকিগুলো ইজিলি বোঝা যাবে। এটা মুছছেও না, একটু লেখা হয়ে গেল। আচ্ছা, 2 ডাইমেনশনাল একটা হাইপার প্লেনের একটু এক্সাম্পল দিতে পারবে? 2 ডাইমেনশনাল একটা হ্যাঁ, এরকম একটা নিলাম, জেড, জেড একটা ভ্যালু থাকবে, তাহলে এটা 2 ডাইমেনশনাল একটা স্ট্রেট লাইন না? আমি এটা অক্ষটাকে x1 x2 দিতে পারি তো নাকি? y না নিয়ে x1 x2 নিতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে 2 ডাইমেনশনালের মানে E2 তে একটা হাইপার প্লেনের একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এখানে ইকুয়াল টু লিখলাম, মাথায় রাখতে হবে যে আমি ইকুয়াল টু লিখেছি। এইবার যদি 3 ডাইমেনশনাল বলি, আমরা একটা হাইপার প্লেনের কথা বলছি, কিন্তু হাইপার কথাটা ভুলে যেতে বলছি। 3 ডাইমেনশনাল একটা প্লেনের ইকুয়েশন কি লিখি, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 লিখি না? একটা প্লেনের ইকুয়েশন, জিওমেট্রির কথা বলছি, ঠিক বলছি তো নাকি? স্যার তার মানে এই জায়গাগুলোতে আমি যদি x এর জায়গায় x1, y এর জায়গায় x2, z এর জায়গায় যদি x3 লিখি, কোনো সমস্যা আছে? এইগুলো আগে বোঝো, নর্মাল জিনিসগুলোকে বোঝা যাচ্ছে। তাহলে 2 ডাইমেনশনাল একটা স্ট্রেট লাইন আমরা জানি, এটা একটা হাইপার প্লেন, এটাও একটা হাইপার প্লেন। এটা একটা বেসিক কনসেপ্টের জায়গা বললাম। দেখো এবার আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হচ্ছে কি, দেখো তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, একটা কি প্লেন, আর এটা কি রিপ্রেজেন্ট করছে, একটা স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইনও হাইপার প্লেন হতে পারে, একটা প্লেনও হাইপার প্লেন হতে পারে, ঠিক বলছি? এগুলো বুঝতে হবে। তাহলে হাইপার প্লেনের যে আইডিয়াটা এই জায়গা থেকে কিন্তু আসছে, একটা প্লেন, একটা স্ট্রেট লাইন, এই কনসেপ্ট, মানে এই কনসেপ্ট গুলো থেকে কিন্তু হাইপার প্লেনের কনসেপ্টটা এসেছে। এবার হাইপার প্লেনের আবার ভাগ আছে, সেটা আমি এই জায়গাটা বুঝতে পারছি। দেখো যে একটা প্লেনও হাইপার প্লেন হতে পারে, একটা স্ট্রেট লাইনও হাইপার প্লেন হতে পারে। এবার হ্যাঁ, তাকে কোথায় আমরা রিপ্রেজেন্ট করছি, সেই জায়গাটা হচ্ছে ভাইটাল। আমরা E2 তে এখানে করেছি, আর এখানে E3 তে, মানে এটা 3 ডাইমেনশনাল, মানে x অক্ষ, y অক্ষ, z অক্ষ আছে। সেই অক্ষগুলোকে আমি কিভাবে নিচ্ছি, x1, এটা x2, এটা x3, ঠিক আছে? তাহলে
তাহলে আমরা একটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি প্লেনকে, তাহলে একটা প্লেন ইজ হাইপার প্লেন ইন E3 আর একটা স্ট্রেট লাইন একটা হাইপার প্লেন E2 তে। বুঝতে পারলাম? নেক্সট এবার চলে যাচ্ছি প্যারালাল হাইপার প্লেন। নাম শুনেছে আগে? প্যারালাল হাইপার প্লেনটা কি বোঝায়? বলছে দুটো হাইপার প্লেন, টু হাইপার প্লেন, আমি এইচপি বলেই লিখছি, হ্যাঁ, টু হাইপার প্লেন আর প্যারালাল, ঠিক আছে, ইফ দে হ্যাভ দ্য সেম ইউনিট নর্মাল। যদি দুটো হাইপার প্লেনের ইউনিট নর্মালটা সেম হয়ে যায় তখন আমরা কি বলবো, যে ওই হাইপার প্লেন দুটো, সাপোজ আমি নিলাম সি এক্স ইকুয়াল টু Z1 আর একটা নিলাম সি এক্স সি ড্যাশ এক্স নিলাম, হ্যাঁ, সি ড্যাশ এক্স ইকুয়াল টু Z2 আর আর প্যারালাল হাইপার প্লেন ইফ কি বলছি, যে ইউনিট নর্মাল আগে বলেছিলাম এই সি এগুলো ইউনিট নর্মাল হচ্ছিল না, তাহলে ইউনিট নর্মাল কি বলছে সেম হবে, মানে সি ইকুয়াল টু সি ড্যাশ, সরি সি ইকুয়াল টু একটা স্কেলার নিতে হবে, সি ইকুয়াল টু ল্যামডা সি ড্যাশ নেবে। তাহলে যখন দুটো প্লেন প্যারালাল হয় আমরা ভেক্টরে পড়েছি, তাই না, একটা ভেক্টর এ সমান ল্যামডা ইন্টু বি লিখি না, মনে পড়ছে? ভেক্টরে ল্যামডা যে স্কেলার, এখানে হচ্ছে ল্যামডাটা স্কেলার। হ্যাঁ হ্যাঁ, দাও কোথাও ঘুমিয়ে গেলে নাকি? না দাদু কোথাও। হ্যাঁ স্যার। তাহলে প্যারালাল হাইপার প্লেনটা বোঝা গেল, যদি এই সি আর সি ড্যাশ যদি ইউনিট নর্মালটা সেম হয়ে যায় তখনই আমরা সেটাকে বলবো প্যারালাল হাইপার প্লেন, এবং প্যারালাল হলে এই কন্ডিশনটা আমাদের হতে হবে। নেক্সট এইবার চলে যাব ক্লোজড অ্যান্ড ওপেন হাফ স্পেস। তারপর আবার আমি হাইপার প্লেনে ঢুকবো। ক্লোজড অ্যান্ড ওপেন হাফ স্পেসটা বুঝতে হবে হাইপার প্লেনের। ক্লোজড অ্যান্ড ওপেন হাইপার, মাঝে মাঝে কি হচ্ছে, প্লেন ক্লোজ বলছে একবার, ওপেন বলছে একবার, তাহলে ক্লোজ আর ওপেন হাইপার প্লেনটা কেমন? বলছে হাইপার প্লেন ডিভাইড দ্য স্পেস ইন, একটা বলছে হাইপার প্লেন, একটা হাইপার প্লেন কি করছে, কি করতে পারে, ডিভাইড করতে পারে কিভাবে? এই হাইপার প্লেন ডিভাইডস দ্য স্পেস কিরকম, ইএন কে ডিভাইড করতে পারছে থ্রি মিউচুয়ালি, মানে ইনটু তিনটে পার্টে ভাগ করতে পারছে, ইনটু থ্রি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ আমরা প্রবাবিলিটিতে দেখেছি, তাই তো? মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসজয়েন্ট, তাহলে ইন্টারসেকশন কি হয়, ফাই হয় তো? হ্যাঁ স্যার। সেই জায়গাটাই বলছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসজয়েন্ট সেটস গিভেন বাই, কেমন হবে, H1 একটা নাম দিলাম, তারপর আবার H2 একটা হবে, তিনটে পার্টে ভাগ হচ্ছে। এবার দেখো প্রত্যেকে মিউচুয়ালি ডিসজয়েন্ট হবে, আমি এমন ভাবে H1 এটা H3 একে রিপ্রেজেন্ট করব, হচ্ছে কি বলবে? ধরো আমি একটা সার্কেল নিয়েছি, এটা শুধুমাত্র ইন্টিরিয়র পয়েন্টগুলোকে নিয়েছি, কি বললাম, ইন্টিরিয়র পয়েন্টগুলোকে নিয়ে H1 করেছি। নাম্বার 2 আমি একটা সার্কেল নিলাম, শুধু বাউন্ডারি পয়েন্টগুলোকে নিচ্ছি, কি বললাম, অনলি বাউন্ডারি, সেটার নাম দিলাম H2। আর একটা সার্কেল নিচ্ছে, সেটা শুধু ওই বাউন্ডারি বাইরের পয়েন্টগুলোকে নিচ্ছি, বুঝতে পারলাম, সেটার নাম দিলাম H3। এইবার দেখো এরা কি সকলেই মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং ডিসজয়েন্ট হচ্ছে কি, দেখো H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 সবাই ডিসজয়েন্ট হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ, সেইভাবেই আমি রিপ্রেজেন্ট করবো। তাহলে এটা যখন ইন্টেরিয়র পয়েন্টগুলোকে নিয়েছি, তাহলে ইন্টেরিয়র পয়েন্ট নেওয়া মানে কি, লেস দ্যান গুলোকে নেওয়া, তাহলে সি এক্স লেস দ্যান জেড লিখতে পারি, ভিতরের পয়েন্টগুলো নিয়েছি, কনসেপ্টের জায়গাটা বলছি, এইভাবে হচ্ছে ব্যাপারটা। তারপরে হ্যাঁ স্যার। দেখো 2 নম্বরটা আমি শুধুমাত্র বাউন্ডারি পয়েন্টগুলোকে নিয়েছি, তার মানে সি এক্স ইকুয়াল টু জেড। ইকুয়াল। আর 3 নম্বর দেখো বাউন্ডারি বাইরে, তার মানে সি এক্স গ্রেটার দ্যান জেড। দেখো আচ্ছা ঠিক আছে। আমি সার্কেল দিয়ে বোঝালাম, কিন্তু কনসেপ্টটা তো বুঝতে পারছো, যে একটা হাইপার প্লেনকে ইউক্লিডিয়ান স্পেস ইএনএ আমরা তিনটে রকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বুঝে গেল? এবার এখানে একটা বিষয় আছে যেটা আমাদের জানতে হবে, একটা ওপেন আর একটা ক্লোজ হাফ স্পেসের কথাটা এখানে বলেছিলাম, ওপেন আর ক্লোজড।
তাহলে ওপেন কোনটা আর ক্লোজ কোনটা? তিন রকম তো হতে পারে না, আমাদের দুটো এখানে লেখা আছে, ক্লোজ আর ওপেন। কে বলতে পারবে? প্রথমটা তো ওপেন। আর যেখানটা লেস দ্যান আর গ্রেটার দ্যান ব্যাপারটা থাকবে, কি বললাম ভালো করে বোঝো। যেগুলো লেস দ্যান গ্রেটার দ্যান হলে কি, আমরা সাপোজ আমি একটা লাইন টানছি, আমি দেখলাম যে এক্স এর ভ্যালু 3 এর থেকে ছোট আর 2 এর থেকে বড়, তার মানে একটা ওপেন ইন্টারভাল ড্র করি না? এখানে 2, এখানে 3, দিয়ে এখানে একটা পয়েন্ট আছে এক্স, তাই তো? ভালো করে বোঝো, এখানে দেখো লেস দ্যান আছে আর এখানে গ্রেটার দ্যান আছে, আমি ইকুয়াল টু বলছি না, এটা লেস দ্যান গ্রেটার দ্যান কেসগুলো দেখো ওপেন কথাটা আসছে, ঠিক বলছি? সেই জন্য এই H1 আর H3 কে বলা হবে, মনে থাকবে এইভাবে, দেখো ভাবো, দেখো মনে থাকবে, ওপেন মানে খোলা, ওপেন হাফ স্পেস, ঠিক আছে? এটাকে বলা হবে H1 আর H3 কি হবে, ওপেন হাফ স্পেস। তাহলে থাকছে কে ইকুয়াল টুটা, এই ইকুয়াল টুটা কি বলবো আমরা, এই যে বাউন্ডারি পয়েন্টগুলোকে ক্লোজ সেট বলছিলাম না আগের দিন, যে বাউন্ডারি পয়েন্ট স্যাটিসফাই করলে তাকে কি বলি, ক্লোজ সেট। সেই জন্য H2টা হয়ে যাবে এখানে ক্লোজ স্পেস। তাহলে একটা হাইপার প্লেনের যে তিনটে পার্ট, এবং কারা ওপেন হাফ স্পেস আর কারা ক্লোজ হাফ স্পেস, আচ্ছা ক্লোজড হাফটা লেখা হয় না, ক্লোজ হাফ স্পেস। আরো এটাকে রিপ্রেজেন্ট করা যাবে, দেখো বলছে একটা হাইপার প্লেন ডিভাইড করবে হোল স্পেস EN কে ইনটু টু সেটস গিভেন বাই, আমরা এবার এটাকে দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে? H1 একটা নাম দিচ্ছি, সেটা একটা লিখবো, আর H2 একটা নাম দেবো, সেটা একটা লিখবো। মানে আমি লিখতে চাইছি x such that Cx একটা গ্রেটার ইকুয়াল টু কি করে দেবো, z করে দেবো, আর Cx such that সরি x such that Cx একটা কি করবো, লেস আর ইকুয়াল টু z করে দেবো। এভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা EN এ, মানে দুটো পার্টেও ডিভাইড করতে পারে, ঠিক আছে, EN কে। তাহলে গ্রেটার ইকুয়াল টুটাকে কি বলবো, লেস ইকুয়াল টু কি বলবো? এই ক্ষেত্রে দুটো কি আমরা কি বলবো, ক্লোজড, ঠিক আছে, ক্লোজড। এখানে আর ওপেন কথাটা বলা যাবে না, যেহেতু বাউন্ডারি পয়েন্টগুলো কাউন্ট হয়ে যাচ্ছে, ক্লোজড হাফ স্পেস। এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে তো, যে কখন ওপেন কখন ক্লোজ, ঠিক আছে? এবার আমি একটা এক্সাম্পল দিই। তাহলে স্ট্রিক্টলি থাকলেই ওপেন বলবো। লেস দ্যান গ্রেটার দ্যান শুধু থাকলে ওপেন হাফ স্পেস বলা যাবে, ইকুয়াল টু লাগলে লেখা থাকলে তখন ক্লোজ হাফ স্পেসই বলতে হবে, বুঝতে পারলো? লেস আর ইকুয়াল টু হোক আর গ্রেটার ইকুয়াল টু হোক, তখন ক্লোজ ওটাই বলতে হবে। ওটাই বলছিলাম, স্ট্রিক্টলি হ্যাঁ, থাকলেই ওপেন হাফ স্পেস। হ্যাঁ। এবার হাইপার প্লেনের একটা এক্সাম্পল আমি দিই, একটা এক্সাম্পল নিলাম, এফ একটা সেট নিচ্ছে, হ্যাঁ, ক্যাপিটাল এক্স সাজ দ্যাট মড অফ এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু, বা এপসাইলন নেবারহুড একটা হয় না, সেটা আমি গ্রেটার দ্যান জিরো নিলাম, ঠিক আছে? তার মানে মড অফ এক্স মাইনাস এক্স জিরো আমাদের গ্রেটার দ্যান জিরো, মানে এপসাইলন তো একটা পজিটিভ নাম্বার, হ্যাঁ, এটা মানে যত ছোট ভাববো তার থেকে ছোট, বা যে কোনো পজিটিভ নাম্বার আমরা অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী এপসাইলনের ভ্যালু নিতে পারি। এটা কি সবাই জানো যে এপসাইলন মানে সবাই ভাবছে যে এতই ক্ষুদ্র তার থেকে ক্ষুদ্র হবে, এরকম কি ব্যাপারটা? হ্যাঁ স্যার ওটাই। তাহলে না, এপসাইলনকে আমরা হাফও নিই অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য, হতে পারে, কিন্তু ওরকম ফিক্সড চিন্তা না, আমাদের ভুল। কি কিন্তু তো ফিক্সড না স্যার, ফিক্সড না। ফিক্স নয়, আমার এখানে কন্ডিশন অনুযায়ী হবে, আমি এপসাইলন আমি চয়েস করতে পারি, এমন ভাবে চয়েস করবো যাতে করে আমার কন্ডিশনটা হোল্ড করে। এরকম নয় যে এপসাইলন মানে একটা বিরাট একটা ছোট সংখ্যা আছে, আমি কন্ডিশন অনুযায়ী আমি এখানে এরকম নিতে পারি এপসাইলনের ভ্যালু, ঠিক আছে? আমাকে দেখতে হবে পজিটিভ হচ্ছে কি, আর কিছু দেখা দরকার নেই। এটা মাথায় রাখতে হবে, এপসাইলন মানে এরকম নয় ব্যাপারটা, এটা ভুল ধারণা ঢোকানো আছে মাথায়। তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে, মডুলাস অফ এটা মানে কি রিপ্রেজেন্ট করছে? এখানে এই এক্স জিরোটাকে বলা হবে সেন্টার, ঠিক আছে? এক্স জিরোটা কি বলা হবে, হাইপার প্লেনের সেন্টার, বুঝতে পারলাম। আর এই যে এপসাইলনটা কি আছে, এটা কি বলবো, এপসাইলন, বা এখানে কেউ আরো নিতে পারে, ছোট হাতের আর একটা দিল, প্রবলেম কিছু নেই। পজিটিভ হলে রেডিয়াসটা পজিটিভ হয় অলওয়েজ, তাহলে আরটাকে কি বলবো, এপসাইলন বা আর যাই বলি, এটা কি হয়ে যাবে, এই হাইপার প্লেনের রেডিয়াস। এবার তোমরা ভাববে স্যার হাইপার প্লেনের আবার রেডিয়াস কোথা থেকে গেল, তাই না? কিছু আসছে মানে মাথায় কিছু চিন্তা ভাবনা আসছে যে হাইপার প্লেন আবার রেডিয়াস কিভাবে আসছে, তাই না? স্যার সেটাই তো ভাবছি, সেটাই তো ভাবছি। এতদিন তো প্লেন ভেবে এসছো, প্লেনের একটা ইকুয়েশন, তাহলে হাইপার প্লেনের মধ্যে আবার সেন্টার রেডিয়াস এগুলো কোথা থেকে আসছে? দেখো আমি জায়গাটা ক্লিয়ার করছি। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা হবে, এই মড অফ এক্স মাইনাস এক্স জিরো, হ্যাঁ, গ্রেটার দ্যান জিরো, তাই তো? ঠিক বলছি? বা এটাকে আমরা এপসাইলন ধরেছি ইকুয়াল টু দিয়ে। এবার আমি যদি স্কোয়ার করে দিই, মানে বর্গ করে দিই, তাহলে এদিকে এপসাইলন স্কোয়ার আসবে তো। এবার এই এক্স যে ভেক্টরটা, তাহলে তারা কিভাবে আছে, এক্স ওয়ান এক্স টু এইভাবে আছে তো, এক্স এন। এবার এখানে যদি আমরা সিগমা কন্ডিশনটা লাগাই, দেখবে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার, এক্স টু মাইনাস এক্স জিরো, এরকম একটা
ইকুয়েশন আসবে তাতে করে xn মাইনাস x0 তার স্কয়ার আর এটা প্লাস হবে ইকুয়াল টু এপসাইলন স্কয়ার। এটা যেহেতু রেডিয়াস বলছি আমরা, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে e2 তে, এই en এ কি রিপ্রেজেন্ট করছে বলো? আর x0 পয়েন্ট গুলো, আচ্ছা এখানে x0 গুলো ফিক্স করে দিয়েছে, এখানে x0 1 একটা হবে, এখানে x0 2 একটা হবে, মানে এইভাবে ব্যাপারটা ঘটছে। হ্যাঁ x0 2 মানে x0 তো একটা ফিক্স, তার সঙ্গে আবার এগুলো চেঞ্জ হচ্ছে, কারণ এই x0 এটা ক্যাপিটাল টাইপের আছে। হ্যাঁ ক্যাপিটাল x0, আমার এখানে ক্যাপিটাল লেখাটা হয় না, এগুলো ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল x0 কেমন আবার, x গুলো আমি এখানে এখানে বলে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল x0 গুলো আবার x0 1, x0 2, x0 এগুলো বললে ভালো হয়। হ্যাঁ 0 বলতে একটু খারাপই দেখায় জিনিসগুলো। তাহলে x0 m, ঠিক আছে, এই ধরনের ভেক্টর। তাহলে আমরা স্কোয়ার করার পর এই জিনিসটা পেলাম। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করতে কে বলতে পারবে? যদি 2 ডাইমেনশনে ভাবো এটা কি হবে বলো তো? এতদূর গেলাম না, আমি শুধু জাস্ট এই পর্যন্ত আসছি, কি হবে বলতে পারছে না? সার্কেল নাকি স্যার? সার্কেল সার্কেল না স্যার, সার্কেল, এটাই তো বলছি। সার্কেল ইজ এ হাইপারপ্লেন, সার্কেল ইজ এ হাইপারপ্লেন ইন E2 হলো। এবার যদি আমি আরেকটা পার্ট নিই কি হবে, 3 নম্বর পার্টটাও নেব। কি ছিল এটা, x1 মাইনাস x01 হোল স্কয়ার, x2 মাইনাস x02 হোল স্কয়ার। আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? আমি আসতে বলছি একটু, এটা কি বলো? হলো, এটা কি স্ফিয়ার? ভেরি গুড। এবার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে হাইপারপ্লেন কি। তাহলে দিস ইজ এ স্ফিয়ার, মানে স্ফিয়ার একটা হাইপারপ্লেন। স্যার তাহলে এবার একটা আমাদের কোশ্চেন এখানে, ডাইমেনশনটা এখানে ম্যাটার করছে, বলো। স্যার বলছিলাম যে স্মলেস্ট হাইপারপ্লেন এরকম কোনো ব্যাপার আছে? স্মলেস্ট হাইপারপ্লেন, না দেখো প্লেন কথাটা যখন আমরা বলছি থাকতে পারে, আমি সেটা মানে সেই জায়গাটা আমি আসছি পরে। আপনি স্ট্রেট লাইনের কথাটা বললেন তো, ওটাই বলছিলাম, স্ট্রেট লাইনে তো হাইপারপ্লেন। হ্যাঁ স্ট্রেট লাইন একটা হাইপারপ্লেন। এবার দেখো একটা প্লেনের মধ্যে কোনো কিছু ওই বড় ছোট ওইভাবে ইন জেনারেলি হয় না খুব একটা, মানে এটা একটা আমি সার্কেল ড্র করলাম, হ্যাঁ তাহলে এটা একটা হাইপারপ্লেন। আমি যদি এটাকে স্ফিয়ারের রূপ দিই তাহলে আমাকে এখানে জেড একটু আনতে হবে, ঠিক বলছি? এটা স্ফিয়ার হয়ে গেল। আমি আসবো, তুমি যে কোশ্চেনটা করেছো আমি আসবো, হ্যাঁ। এইবার তুমি বলো যে একটা হাইপারপ্লেন কি কনভেক্সেড হতে পারে? হ্যাঁ স্যার হবে। একটা হাইপারপ্লেন কনভেক্সেড হতে গেলে কি হতে হয়? দেখো আমি যে হাইপারপ্লেনটা নিয়েছিলাম, একটা হাইপারপ্লেন কনভেক্সেড হয়, এটা থিওরি আছে বইয়ে, তাই না? আছে তো? হ্যাঁ স্যার আছে আছে। প্রমাণও করা যায়, সেই জন্য আমি ওই জায়গাটা যাচ্ছি না, আমি আরো এক্সাম্পল দিতে চাইছি। বলছি the circle is a bounded convex set while the first quadrant of two dimensional space is in unbounded convex set. convex set পড়ে যাচ্ছে হাইপারপ্লেনে, আরেকটা এক্সাম্পল একটা দিই, নাহলে আমাদের প্রবলেম হবে। আচ্ছা ওটা আবার যখন আসবে আমি তখন বলবো, তাহলে হাইপারপ্লেন ব্যাপারটা তো ক্লিয়ার হলো। হুম, আচ্ছা কনভেক্স কম্বিনেশন, হ্যাঁ হাইপারপ্লেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, আবার যখন এক্সাম্পল আসবে আমি তখন বলবো, আরো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কনভেক্স কম্বিনেশনের একটা কন্ডিশন আছে, আগের দিন মনে বলেছিলাম, কনভেক্স কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন নয় কিন্তু, কনভেক্স কম্বিনেশন। দেখো কনভেক্স এর কনসেপ্ট থেকে কনভেক্স সেটটা এসেছে, দেখো ঠিক বলছি? কনভেক্স সেট আর কনভেক্স কম্বিনেশন ব্যাপারটা একই। তাহলে কনভেক্স কম্বিনেশনটা কিভাবে হয়, যে এক্স একটা সেট, নন এমটি সেট, সেটাকে আমি ডিপেন্ড করি λ1 x1 প্লাস λ2 x2 প্লাস ডট করে আরো হয়তো হবে প্লাস λn xn। সেক্ষেত্রে কি হয় যে সিগমা ল্যামডা আই কি হয়, 1 ধরতে হয়, i ইকুয়াল টু 1 to n। এবার আমরা যদি জাস্ট 2 পয়েন্টের জন্য নিই, ফর i ইকুয়াল টু 1 2 এর জন্য, তাহলে কি লিখতে পারি, x ইকুয়াল টু λ1 x1 প্লাস λ2 x2, হয় λ1 প্লাস λ2 এই কন্ডিশনটাকে 1 হতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন, যেটা আমরা লাইন সেগমেন্টের ক্ষেত্রে ইউজ করি। লাইন সেগমেন্টটা আগের দিন বলেছি যে লাইন সেগমেন্টের কন্ডিশন,
কি ছিল, ল্যামডা এক্স নাকি প্লাস 1 মাইনাস ল্যামডা, x2 এরকম একটা ছিল। না না এক্সই থাকবে, এক্সই হবে, এখানে সেটটা আলাদা থাকবে। এটা লিখতে হবে ওই ক্যাপিটাল এক্স একটা, এক্স একটা সেট, কোথায় গেল এই জায়গাটা, এখানে এক্স একটা সেট দেওয়া হয়, এক্স সাজ দ্যাট এইভাবে আমরা নেই। আর অল ল্যামডা কোথায় ছিল, 0 লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু 1, এই কন্ডিশনে ছিল। এবার এক্সাম্পল চলে আসি, আরো হিউজ এক্সাম্পল আমাদের জানতে হবে কনভেক্স সেটের। আজ এক্সট্রিম পয়েন্টটা আমি বলি নাকি, আজ এক্সট্রিম পয়েন্টে বলবো, কনভেক্স সেটের আরো কিছু এক্সাম্পল দিই, কারণ কনভেক্স সেটের ভ্যারাইটি এক্সাম্পল আসতে পারে। এই জন্য এক্সাম্পল গুলো আমি দিচ্ছি কনভেক্স সেট, মানে এখানকার মেন কিন্তু কনভেক্স সেটটা, এই হচ্ছে মেন আলোচনার বিষয়বস্তু। এবার কনভেক্স সেটের কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, লিখলাম একটা সার্কেল অ্যান্ড এ ট্রায়াঙ্গেল, এ সার্কেল অ্যান্ড একটা ট্রায়াঙ্গেল, এ ট্রায়াঙ্গেল কোথায়, ইন 2 ডাইমেনশনাল স্পেস E2। আচ্ছা, এটা কি কনভেক্স সেট হবে, এটা তো আমরা প্লেটে ড্র করেছি, এটা কি কনভেক্স সেট হবে? দু নম্বর, এটা আমি 1 নম্বর দিলাম, ভাবো, আমি লিখতে লাগি। তারপরে স্ফিয়ার অ্যান্ড এ কিউব, ইন E3, ঠিক আছে, এটা কি কনভেক্স সেট হবে? 3 নম্বর, এ সেট কন্টেনিং অনলি 1 পয়েন্ট, কন্টেনিং অনলি 1 পয়েন্ট, এটা কি কনভেক্স সেট হবে? 4 নম্বর, অ্যান্সার দিচ্ছি সার্কেল স্ফিয়ার, ঠিক আছে। 4 নম্বর এক্সাম্পল, সবগুলো এক্সাম্পল জানতে হবে। সেট অফ পয়েন্ট দ্যাট ফর্মস দ্য বাউন্ডারি অফ এ সার্কেল, দ্য সেট অফ পয়েন্টস, আগের দিন বলেছি এটা, তাই তো? এগুলো থেকে এমসিকিউ হবে, এ সেট অফ পয়েন্টস বাউন্ডারি অফ এ সার্কেল। 5 নম্বর, দ্য ফার্স্ট কোয়াড্র্যান্ট, the first quadrant of 2 dimensional plane of 2 পেজ 2 ডাইমেনশনাল প্লেনে বলছি। হ্যাঁ, এটা কি হবে, সবগুলোতে জিজ্ঞাসা ছিল কোনটা কি হবে আমাদের বলতে হবে। এবার তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় আর সমস্যা হবে না। আর একটা আছে 5 নম্বর, 6 নম্বর, বলছে দ্য সার্কেল ইজ এ বাউন্ডেড কনভেক্স সেট, সার্কেলটা বাউন্ডেড কনভেক্স সেট না? ওরা কি লিখতে পারি, যে সার্কেলকে x1 সাপোজ x1 স্কয়ার দিলাম প্লাস x2 স্কয়ার, দেখো এই বাউন্ডেড, কারণ এ দেখো এই কোনো অন্য প্লেনে যেতে পারছে না, কারণ ওইখানেই রয়ে গেছে, আর একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে সার্কেল কিভাবে নিয়ে যাবো আমরা, সেই জন্য সার্কেল একটা কি বাউন্ডেড কনভেক্স সেট, মনে থাকবে। সার্কেল একটা আমি এইভাবে লিখতে পারি না, সার্কেলকে লেসার ইকুয়াল টু 1, এটা কি তাহলে এই কনভেক্স সেট হচ্ছে তো। এবার বাউন্ডেড কিভাবে হচ্ছে, যে আমাদের এই রেডিয়াসটা 1 আছে, এখান থেকে এটা রেডিয়াসটা 1, এর বাইরে কিন্তু যেতে পারছে না, সেই জন্য বাউন্ডেড। আসতে পারে এমসিকিউ, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বাউন্ডেড কনভেক্স সেট, মানে সার্কেল ইজ এ বাউন্ডেড কনভেক্স সেট, যেহেতু রেডিয়াস আছে সেই জন্য এটা বলা যায়। আর একটা দেখো, ফার্স্ট কোয়াড্র্যান্ট অফ 2 ডাইমেনশনাল প্লেন, এই যে ফার্স্ট কোয়াড্র্যান্ট আমরা যদি ড্র করি, কোথায় এইটা, তাই তো, ফার্স্ট কোয়াড্র্যান্ট অফ 2 ডাইমেনশনাল প্লেন, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট হতো নাকি, তারপরে এই সেকেন্ড, তারপরে থার্ড, এগুলো টানলে বোঝা যাবে, আমি ট্রেনিং দিই। তাহলে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা তাহলে এই যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা কি কনভেক্স সেট হয়? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ, কারণ এই ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে এনি পয়েন্ট নিয়ে তুমি জয়েনিং করো, সাপোজ এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, তাহলে হচ্ছে তো। এই সমস্ত পয়েন্ট তো ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে, লাইনের উপর যত পয়েন্ট আছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ দিস 2 পয়েন্ট জয়নিং দিস 2 পয়েন্ট লাই ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? তবে এইভাবে লাইনটা নিতে পারি। তাহলে এনি লাইন আমরা যদি ড্র করি দুটো পয়েন্ট নিয়ে, তাহলে তাদের মধ্যে সমস্ত পয়েন্ট ওই প্লেনের ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে, সেটা এখানে আসতে পারবে না। আর পয়েন্টগুলো তো আমি বাইরে নিতে পারবো না, যা নেবো এখান থেকে নিতে হবে। তাহলে এখান থেকে যা পয়েন্ট নিই তাহলে জয়েন করলে ওই প্লেনেই থেকে যাচ্ছে, তাহলে এটা কি একটা কনভেক্স সেট, তাই তো? এবার প্রশ্নটা অন্য জায়গায়, এটা কিন্তু আর বাউন্ডেড থাকবে না, থাকবে আনবাউন্ডেড হয়ে যাবে,
কারণ এর তো সীমানা শেষ নেই, ফার্স্ট কোয়াড্রেন্ট তো চলতেই থাকবে এভাবে, তাই না? কোনো তো ফাইনাইট জোন আমরা পাবো না, ইনফাইনাইট চলবে। বোঝা গেল আনবাউন্ডেড কনভেক্স সেট কাকে বলে? কোনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট অফ দা 2 ডাইমেনশনাল প্লেন। দেখো এটা ক্লিয়ার হয়েছে কি? হয়েছে হয়েছে স্যার। এবার প্রথম যেটা ভাবো, জল খাই। ট্রায়াঙ্গেলে তো হবে। ট্রায়াঙ্গেল সার্কেল দুটোই তো হবে, কারণ সার্কেল বলে ট্রায়াঙ্গেল সার্কেল দুটোই হবে। সার্কেলটা কেমন কোনো কন্ডিশন তো বেঁধে দেয় না, তাই না? তাহলে সার্কেলের ইচ অ্যান্ড এভরি পয়েন্টকে আমরা ধরতে পারবো যখন শুধুমাত্র সার্কেল বলা থাকবে, ওই লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু কন্ডিশন দেওয়া থাকবে না। বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও তাই, কারণ এই সার্কেলটা আমি যখন নেবো তাহলে এর সমস্ত পয়েন্টগুলোকে আমাকে নিতে হবে। যদি যদি শুধুমাত্র সার্কেল কথাটা লেখা থাকে, এই যে অনলি সার্কেল লেখা আছে, এই যে বোর্ডটা ধরলাম, তাহলে ওটা হচ্ছে ট্রায়াঙ্গেলটাও হবে। স্যার যদি ইকুয়ালি লেখা থাকে, না, সার্কেলে যদি ইকুয়েশন দেওয়া থাকে, হ্যাঁ ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এই স্কয়ার যদি থাকে, কিংবা 1 থাকে যদি, দাঁড়া কি বলছো আমি x1 স্কয়ার এই যেটা লেখা আছে এরকম, এটা বলছো? লেস ইকুয়াল থাকলো না, শুধু ইকুয়াল থাকলো যদি, তাহলে হবে না। এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে ই টু এর মধ্যে, ঠিক আছে, 2 ডাইমেনশনাল স্পেসে বলেছে এইসব ক্ষেত্রে কিন্তু হবে। হ্যাঁ, যদি সার্কেলের ইকুয়েশন দিয়ে দেয় মানে বাউন্ডারিটা বাদ যাচ্ছে। না না, সার্কেলের যে ডিভিশনটা সেটা তো করে না, এখানে শুধু সার্কেল বলেছে। তাহলে সার্কেলের বাউন্ডারি ধরবো, ভিতরগুলো ধরবো আমরা, যতটা এরিয়া কভার করছে। বুঝতে পারলাম? এবার দেখো, এবার জিনিসটা ক্লিয়ার হলো কি? ঠিক আছে, এই জন্যই এক্সাম্পলটা এইভাবে দিলাম। যদি শুধুমাত্র সার্কেল বলা থাকে তাহলে কিন্তু সে কনভেক্সেট হবে, যদি ইকুয়েশন আকারে বলা না থাকে। ট্রায়াঙ্গেলও তাই, এটাও কনভেক্সেট হবে। তাহলে বোথ কনভেক্স, ঠিক আছে? কারণ এই ট্রায়াঙ্গেলের আমি যতটা এরিয়া কভার করছি এই 2 ডাইমেনশনাল স্পেসে, এতটা এরিয়া কভার করছে না। দেখো, তাহলে এখানকার তুমি যে কোনো পয়েন্ট নাও না, দেখো লিনিয়ার কনভেক্স ফর্মে লাইন ড্র করলে তারা টোটাল এর মধ্যে লাই করছে না। তাহলে এইসব কেসে কিন্তু হবে যদি এরকম ইকুয়েশন ফর্মে দেওয়া না থাকে। বেস্ট। আর একটা কোনটা হয়ে গেল, স্ফিয়ার, কিউব, এগুলো সব কনভেক্সেট হবে। ঠিক আছে, এটাও কনভেক্স, এটা আমি কারেক্ট চিহ্ন দিয়ে দিলাম। আর এই সেট কন্টেনিং অনলি 1 পয়েন্ট, একটা সেটে যদি একটাই পয়েন্ট থাকে, ঠিক আছে, সেটাও কি হয়ে যাবে, কারণ একটা সেটে একটাই পয়েন্ট আছে। সাপোজ এটা একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের আমরা কনভেক্স কম্বিনেশন করলে তো ওই পয়েন্টটাই আসছে, তাই না? লাইন সেগমেন্ট করলে ওই পয়েন্টটা কি পাবো। সেই জন্য বলা হয় যে এইগুলো ক্ষেত্রে হয়, ইন জেনারেলি এগুলো হয়ে যায়। এই জন্য একটা সেট কন্টেনিং অনলি 1 পয়েন্ট কনভেক্স সেট। এবার বলছে দ্য সেট অফ পয়েন্টস বাউন্ডারি অফ দ্য সার্কেল। দেখো এই যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে না, বাউন্ডারি অফ দ্য সার্কেল, এই ক্ষেত্রে কিন্তু হবে না। বুঝতে পারলাম? তোমাকে মেনশন করে দিয়েছে যে বাউন্ডারি অফ দ্য সার্কেলের বাউন্ডারি পয়েন্টগুলোকে নিতে হবে, বাকিগুলো নিতে পারবে না। এটা আগের দিনে বলা হয়েছে। তো এই জায়গাটা ক্লিয়ার হলো। আমি সেখান থেকে এবার আস্তে আস্তে অন্যদিকে যাবো একটু। হ্যাঁ, কারণ এটা নিয়ে আর দীর্ঘায়িত করা যাবে না, আজকে এটা মোটামুটি শেষ করে দিতে হবে। তারপর যেটুকু থাকবে পরের দিন আর বাকি একটু একটু যেগুলো আছে ওই সঙ্গে একসঙ্গে ম্যাচ করে করিয়ে দেওয়া হবে। আচ্ছা, এক্সট্রিম পয়েন্টটা একটু বলে দিই। একটা কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট, আচ্ছা সব চলে গেল না? আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। আছে এই যে স্যার। কজন থাকবে, অভিক আছে, গৌরাঙ্গ, দুজন, সুজয় আচার্য। সুজয় কিছু বলছে না, আজ চুপচাপ। জি স্যার। তোমার আওয়াজটা না পেলে আমি তো এনার্জি পাই না। ঠিক আছে, আছি আছি, শুনছি, ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। ঘুমিয়ে গেছে সেটাই ভাবছি। না না, ঘুমালে কি স্যার সঙ্গে সঙ্গে আনতে দিতে পারতাম? সেটাই আমি এবার দেখলাম যে তুমি নাই, প্রথম থেকে ছিল না তখন। না, ছিলাম ছিলাম, একটু দেরি করে সেটাই। হয়নি, 10টার দিকে, 10টার হ্যাঁ, দিকে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তাহলে না এক্সট্রিম ঠিক আছে। পয়েন্ট আমরা হুম। সুমন ঘুমিয়ে গেলে কি? ইমরান এসছে নতুন। ইমরান কেমন লাগছে ক্লাস? ইমরান, সুমন, এক্সট্রিম পয়েন্ট,
অফ এ কনভেক্স সেট। এটা আজকে বুঝিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে হবে যে এক্সট্রিম পয়েন্ট কনভেক্স সেটের কাদের কাদের ক্ষেত্রে থাকে, কাদের কাদের ক্ষেত্রে থাকবে না। বলছে এ পয়েন্ট এক্স অফ এ কনভেক্স সেট, এ পয়েন্ট এক্স অফ এ কনভেক্স সেট C is called extreme point of the convex set if it, কারণ এগুলো আমি লিখে দিচ্ছি, অনেকে ভুলে যেতে পারে, তা একটু লিখে নিতে পারি। if it cannot be expressed কিভাবে as the convex combination, এনি 2 পয়েন্ট বলা যেতে পারে না স্যার? কনভেক্স কম্বিনেশন তো মোর দ্যান 1 পয়েন্টও হতে পারে, ঠিক আছে? অন্য দুটো পয়েন্টের জন্য হতে পারে, মানে ফিক্সড বলা যাবে না। কনভেক্স কম্বিনেশন অফ এনি আদার টু ডিস্টিংক্ট পয়েন্ট হতে হবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিস্টিংক্ট, দুটো পয়েন্ট ডিস্টিংক্ট হতে হবে। টু আদার এনি টু আদার টু ডিস্টিংক্ট পয়েন্টস, ঠিক আছে? সেই পয়েন্টগুলো আমি x1 আর x2 নাম দিলাম। অফ সি, যে সি সেটটা নেওয়া হয়েছে সব সি। এক্সাম্পল দিই, হ্যাঁ, এই ডেফিনেশন আমি ওই জন্য যেতে চাই না চট করে। বলছে জিওমেট্রিক্যালি আমি যদি বলি, বলছে একটা পয়েন্ট ইন এ কনভেক্স সেট ইজ সেড টু বি এক্সট্রিম পয়েন্ট হবে ইফ ইট ডাজ নট লাই ইন দ্য লাইন সেগমেন্ট জয়নিং এনি টু পয়েন্টস আদার দ্যান এক্স ইন দ্য সেট। মানে আমরা কনভেক্স কম্বিনেশন, একটা সাপোজ আমি একটা সার্কেল ড্র করেছি, হ্যাঁ, তাহলে এখানকার মধ্যে দুটো পয়েন্ট নিলাম এ আর বি, তাহলে এদের যে লাইন সেগমেন্ট মানে জয়নিং দিস টু পয়েন্ট মানে কনভেক্স কম্বিনেশন, ঠিক আছে? যদি এই পয়েন্টগুলো যদি এই পয়েন্টগুলো কি আছে, এই সার্কেলের যে বাউন্ডারি যে পয়েন্টগুলো লাইন সেগমেন্টের পয়েন্টগুলো, মানে আমরা এমন ভাবে ড্র করেছি সার্কেলটা, হ্যাঁ, মানে সার্কামফারেন্সটা আমি বোঝাতে চাইছি। এক্সাম্পলটা দিই, পরের পেজে চলে যাচ্ছি। এক্সাম্পল না দিলে এগুলো ক্লিয়ার বোঝানো যাবে না। একটা এক্সাম্পল নিলাম, এনি পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স। কি বলছি? এনি পয়েন্ট অন দি সার্কামফারেন্স, ঠিক আছে? এনি পয়েন্ট অন দি সার্কামফারেন্স অফ এ সার্কেল, তাহলে একটা সার্কামফারেন্স সার্কেলের কোন বাউন্ডারিটাকে বোঝাচ্ছে, তাই না? অনলি বাউন্ডারি মানে সার্কামফারেন্স মানে তো পরিসীমা, এই পরিধির উপর যে পয়েন্টগুলো থাকছে, ঠিক আছে? তাহলে এটা কি সার্কামফারেন্সের উপর যে পয়েন্টগুলো থাকছে, মানে বাউন্ডারির উপর যে পয়েন্টগুলো থাকছে, এটা কি এক্সট্রিম পয়েন্ট হতে পারবে? এটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট হতে পারবে। দেখো এখান থেকে একটা ড্র করলাম, তাহলে আমি নাম দিলাম এ বি সি ডি ই। আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেলের এটা আরেকবার ভালো করে বোঝায়, আমার মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হয়েছে। এই পয়েন্টগুলো এইভাবে ড্র করতে হবে, লাইনটা এইভাবে ড্র করবো, হ্যাঁ। তাহলে এখানে এ বি সি ছিল, হ্যাঁ, তাহলে এখানে আমি নাম দিলাম একটা ই। তাহলে এর সঙ্গে লাইন অফ কম্বিনেশন করে এই পয়েন্টগুলো তো আর এই লাইনের বাহুর মধ্যে নাই, ঠিক আছে? সিমিলারলি এরকম যদি একটা লাইন ড্র করি, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো কি থাকছে না। আবার একইভাবে বি এর সঙ্গে যদি একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনের উপর পয়েন্টগুলো থাকছে না। সেই জন্য এইগুলো হচ্ছে এবিসি, এই যে ভার্টিসেস যেগুলো, সেগুলো এর এক্সট্রিম পয়েন্ট হতে পারছে। তাহলে এখানেও একইভাবে কনসেপ্টটা, এরকম একটা লাইন টানছি, তাহলে এই মিডলের ভিতরের পয়েন্টগুলো কি থাকছে না। সেই জন্য এই ভার্টিসেস গুলো সবসময় কি হবে, এক্সট্রিম পয়েন্ট হবে কনভেক্স সেট হিসেবে। আচ্ছা, একটা স্ট্রেট লাইন আর এ প্লেন, একটা স্ট্রেট লাইন যেমন বললাম আমরা কোনো এক্সট্রিম পয়েন্ট থাকছে না। তাহলে আমরা যখন 3 ডাইমেনশনে চলে যাব, তাহলে একটা প্লেনের উপরে এরকম একটা যদি প্লেন আমরা ড্র করি, তাহলে এর উপর যে একটা প্লেনের উপর যে আমাদের পয়েন্টগুলো থাকবে না, ওই একইভাবে এদের যে প্লেনের উপর পয়েন্টটা কখনো এক্সট্রিম পয়েন্ট হতে পারে না। যেমন লাইনের উপর হবে না, এক্সট্রিম পয়েন্ট পাবো না, ঠিক একইভাবে একটা প্লেনের উপর যদি 3 ডাইমেনশন একটা যদি প্লেন আমরা ড্র করি হবে, তাহলে এই প্লেনের ইচ অ্যান্ড এভরি পয়েন্টের জয়েন্ট মানে কনভেক্স কম্বিনেশন করলে কি থেকে যাচ্ছে। সেই জন্য এই প্লেন আর এই স্ট্রেট লাইন এদের এক্সট্রিম পয়েন্ট হয় না, does not extreme point, does not exist। বোঝা গেল? সব জায়গাটা মোটামুটি ক্লিয়ার করে বলে দিলাম, যতগুলো এক্সাম্পল ছিল আমি সব বললাম।
পরের দিন কনভেক্স হাল, কনভেক্স পলিহেড্রন এগুলো একটু বলবো, দিয়ে আমি স্ল্যাগ সারপ্লাস এগুলো বলে দেবো, আর দু একটা এক্সাম্পল করিয়ে দিয়ে আপাতত 9-10 এর জন্য এটাকে ক্লোজ করা হবে এলপিপি দিয়ে। আমি আবার নিউমেরিক্যাল চলে যাবো বা নিউমেরিক্যালি যাবো, ঠিক আছে? তুমি কিছু বলবে? ওকে স্যার। তাহলে এবার ঠিক আছে। এক্সাম্পল গুলো প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের যে হাইপার প্লেন জায়গাটা বলছিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে নাকি নাকি? স্যার হয়েছে। বেশ, অ্যাটলিস্ট অভিক বলো, অভিক কেমন বুঝলে, ঠিক আছে। কতটা বুঝলে? আচ্ছা ঠিক আছে মোটামুটি। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার বলো। গ্রুপ রিং ফিল্ডটা করাবেন তো? আচ্ছা, আমি গ্রুপিং ফিল্ডও ধরতে পারি বা আমি নিউমেরিক্যালও ধরতে পারি। স্যার এখন তো টাইমটা কম আছে মোটামুটি, মানে কোনটা যতটা সম্ভব ধরতে দেখুন। সুবিধা হয় তোমরাই বলো, তোমরা যেটা বলো আমি সেটা ধরবো। স্যার একটা কথা বলছি, এখন তো টাইমটা কম আছে হাতে, অতএব মানে 2 থেকে 3টা ক্লাসের মধ্যে যেমন একটা টপিক শেষ হয়ে যায়, তাহলে আমাদের মোটামুটি আশা করি সবটাই কভার হবে। হুম। এবার আমি যদি ওইভাবে শেষ করি না, শেষ করে দেবো আমি, কিন্তু তোমরা ভুলভাল উত্তর দিয়ে চলে আসবে। স্যার এখন তো টাইমটা কম আছে না, মোটামুটি যেমন 10-15 এর মধ্যে। তোমরা টাইমের জন্য ভাবছো, আমি তো টাইম দিচ্ছি মেলা টাইম। বলো, আমি তো অনেক টাইম। তোমরা পড়াশোনাটা কেমন করছো আমাকে বলো। স্যার বলছি গ্রুপ রিং ফিল্ডটা একটু শুরু করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, গ্রুপটা শুরু করেছি, তাহলে ওটাই হবে। আর তাহলে নিউমেরিক্যালটা আমি রেকর্ডিং দিয়ে দেবো। নিউমেরিক্যালটা স্যার রেকর্ডিং দিলেই হবে। ওটাই ভালো হবে স্যার, আমি বললাম। হ্যাঁ, নিউমেরিক্যাল স্যার রেকর্ডিং দিলে হবে। গ্রুপ রিং ফিল্ডের কনসেপ্ট লাগবে, ওটা একটু আগে করলে ভালো হয়। আমি বলি একটা কথা বলবো, 7টা কোশ্চেন তো আমি বলে দিচ্ছি। এই গ্রুপ রিং ফিল্ড থেকে হার্ডলি 3টে কোশ্চেন দেবে, তাও দিলে হয়। আচ্ছা ওটা ঠিকই বলেছেন কথাটা, কারণ ওইটা থেকে ফাংশন আর ফাংশন আর ওই সব অ্যাড করে 5টা কোশ্চেন, কিন্তু ফাংশন থেকে 3টা কোশ্চেন দিবে। দেখো, সেট, রিলেশন, ফাংশন হ্যাঁ, কিন্তু সবগুলো মিলিয়ে 5টা কোশ্চেন দিবে, 5টা কোশ্চেন দিবে। স্যার 2016 তে বোধহয় 9, 2016 তে 9। এই তিনটে কভার করার পর এখান থেকে দেখবে 2টো কোশ্চেন হয়তো আজ এই কপালে 3টে কোশ্চেন নাই, বুঝলে? হ্যাঁ গ্রুপ রিং স্যার, ফিল্ডে 19 জন্য বলছি, এর কপালে 19 নেই, আগে রিলেশনটা তো নেই সিলেবাসে, সেটার ম্যাপিং এরা এই সেট রিলেশন ম্যাপিং 3টে কোশ্চেন আরামসে কি 4টে কোশ্চেন নিয়ে নেবে। স্যার রিলেশনটা তো নেই সিলেবাসে, সেটার ম্যাপিংটা আছে। রিলেশন আছে তো বোধহয়। রিলেশন না থাকলে ম্যাপিং হয়? রিলেশন আছে। না না রিলেশন আছে, কিন্তু রিলেশন দিয়ে কোশ্চেন খুব কম পড়েছে, ম্যাপিং আছে থেকে বেশি পড়ে। আছে রিলেশন আছে তো। রিলেশনের কোশ্চেনই তোমার এসেছে, দেখো গা এই মাদ্রাসায় রিলেশন এসছে স্যার। নাম্বার অফ একটা রিলেশন চাই না? যেটা ছিল 2 টু দি পাওয়ার n স্কয়ার, হ্যাঁ ওটা আছে। তাহলে এখানে আমি যে ক্লাসটা করেছি দেখেছো? না স্যার দেখি রিলেশনের ক্লাস দেখিনি। রিলেশনের ক্লাসটা দেখবে, কারণ এখানে যে কটা ফর্মুলা সব লেখা আছে, এখানে 4টে তাহলে ফর্মুলা, 4টে না 5টা। স্যার ইনজেক্টিভ আর সাবজেক্টিভ না চেক করে বাইজেক্টিভ পড়া যাবে যদি ইনভার্স এক্সিস্ট করে, বলছিলেন একবার। ভিডিওটা মানে এখনো দেখুন। ধরো আমি এরকম একটা ফাংশন দিয়েছি x স্কয়ার বাই হ্যাঁ x বাই x স্কয়ার প্লাস 1 হুম। y ইকুয়াল টু, আমাকে এইটা দিয়েছে চেক করতে বলেছে যে বাইজেক্টিভ কিনা, ঠিক আছে? তাহলে আমি কি করব, ইনভার্স চেক করব। তো ইনভার্স কিভাবে বার করি? x টাকে y কে রিপ্রেজেন্ট করি তো নাকি, তাহলে x ইকুয়াল টু y x স্কয়ার প্লাস y, দেখো এরকম আসছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে x মাইনাস, দেখো y x স্কয়ার করছি ইকুয়াল টু y, তাহলে এখান থেকে x যদি কমন নিই, দেখো x মাইনাস y থেকে যাচ্ছে, তাহলে y বাই y আসছে, তাহলে x ইকুয়াল টু দেখো y বাই x মাইনাস y। এই x কি আমি একদিকে সেপারেট করতে পারছি? হ্যাঁ, এক্সট্রা স্যার একদিকে। তাহলে f অফ x ইনভার্স x পাবো? না 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 স্যার এক্সট্রাকে তো করা যাচ্ছে না। না পাবো না স্যার, পাবো না, ওই জন্য বাইজেক্টিভ হবে না। ওই জন্য বাইজেক্টিভ হবে না। তাহলে আমি অত দুটো যে কন্ডিশন চেক করতে হয়, কিছু করা দরকার আছে? হুম এইখানেই দেখো x আর y কে তুমি আলাদা করতে পারবে না, মানে সেপারেট হ্যাঁ করতে পারবে না, সবসময় দেখবে কানেক্টেড হয়ে আছে x এর সঙ্গে। এরকম কন্ডিশন যদি চলে আসে, আমি সেই জন্য ট্রিক্সটা বলেছি ভিডিওতে, যে আমি কিছু করবো না, শুধু দেখবো ইনভার্সটা আছে কি, মানে x ইকুয়াল টু আমি রিপ্রেজেন্ট করতে পারছি কি দেখবো। এখন যদি x ইকুয়াল টু y কে সেপারেট করতে পারি আলাদাভাবে, তাহলে জানবে যে ইনভার্স এক্সিস্ট করে যাবে। আচ্ছা আচ্ছা। মানে ইনভার্স যদি এক্সিস্ট করে যায়, তাহলে শুধু তুমি মাত্র চেক করবে, ইনজেক্টিভ চেক করবে, কারণ এটা তো অ্যাকচুয়ালি সাবজেক্টিভের কন্ডিশন, তাই না? সাবজেক্টিভ হওয়ার জন্য তুমি x কে y তে রিপ্রেজেন্ট করে দিই, ফর অল Represent করতে y এর পারছি। জন্য আমরা একটা x এর ইমেজ পাই, প্রি ইমেজ, সেটা তো হতে হবে। এই জন্য সাবজেক্টিভ চেক করি। তাহলে আমি যদি আমাকে এই বাইজেক্টিভ চেক করতে বলে, তাহলে আমি শুধু ইনভার্সটা এরকম হচ্ছে কি দেখবো, যদি না হয় আমি পরিষ্কার বলে দেবো এটা বাইজেক্টিভ হবে না। শুধু আমি এই ট্রিক্সটা বলেছিলাম, এই ট্রিক্স কেউ দিতে পারবে কি বলো? কিরকম না, স্যার। কনসেপ্টের ট্রিক্স লাগিয়েছি,
কত ইজিলি বলে দিতে পারছি, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করবো, দিয়ে দেখবে এই এক্স আর ওয়াই দেখবে লেগে আছে, ছাড়ছে না কাউকে। তার মানে ইনজেক্টিভ হলো আমার তো ইনজেক্টিভ হলেই তো সেটা বাইজেক্টিভ হবে না, দুটোই তো হতে হবে, সাবজেক্টিভ তো হতে হবে। সাবজেক্টিভ হতে গেলে তো ইনজেক্টিভ সাবজেক্টিভ বোথ হলে তবে বাইজেক্টিভ, তাহলে বাইজেক্টিভ হলে আবার ইনভার্স এক্সিস্ট করে, তাহলে এখানে ইনভার্স তুমি পাবে না, তার মানে এই যে ম্যাপিংটা বাইজেক্টিভ হবে না। এই জিনিসটা আমি বলে দিলাম। স্টেট রিলেশন ম্যাপিং থেকে এসছে, গ্রুপ ইনফিল্ডে একটাও পড়েনি 9 10 গ্রুপ থেকে 9 10 একটা কোশ্চেন এসেছিল, ওই ওমেগা দিয়ে একটা এসেছিল, ও মানে সেই কিউ রুট অফ ইউনিটি বলি, আর একটা আই মানে 4 রুট অফ ইউনিটি, আই স্কয়ার এই মাইনাস আই আর 1 আর -1, এটা থেকে আমার পড়ানো আছে। ফার্স্ট যে গ্রুপ আমি পড়িয়েছি, একটা পার্ট পড়িয়েছি গ্রুপে, কয়েকজন ছিল, মানে গৌরাঙ্গ ছিল ক্লাস, তাই তো? হ্যাঁ স্যার ছিলাম দেখো এই আইডেন্টিটি পার্টটা আর ইনভার্স এলিমেন্ট চেক করা আছে হ্যাঁ স্যার। 9 10 এর জন্য যেটুকুনি পোরশন আমি প্রাথমিক একটা ক্লাস নেওয়া হয়ে গেছে, ওই ক্লাসটা হ্যাঁ। তোমরা দেখবে, ওখান থেকে আমি স্যার, আশা স্যার, করি একটা কথা বলবো স্যার? ওটা কি স্যার দেওয়া আছে? স্যার, এই যে 1 - 1 ওই যে কোশ্চেনটা 1 আই 4 টু ইউনিটি যেটা, হ্যাঁ, ওটাতে ইনভার্স, ওইটাতে একটা কোশ্চেন আসছিল জেনারেটর, মানে জেনারেটর কোনগুলো স্যার ওটার? এটা ক্লাস দেখতে হবে, আমি ওই ভিডিওতে সব বলেছি, একবার ডিটেইলস পুরো ক্লিয়ার করে দেয়া আছে, আমি এখানে স্যার জেনারেটর দুটো হবে মনে হয়, আই আর মাইনাস আই হবে, আই আর আই আর- মাইনাস আই। কারণ ওদের আই পাওয়ার গুলো আমি যদি করি, ধরো সাপোজ আই স্কয়ার করলাম, দেখো -1 আসছে না, তাহলে -1 এলিমেন্টটা দেখো এখানে আছে। আবার যদি আই কিউ করি তাহলে -i আসছে, সেও আছে এখানে। আবার দেখো এটা আই আবার সাইক্লিক গ্রুপ তো বলা যায় না স্যার? না, সাইক্লিকের জন্য আলাদা হতে হবে। না স্যার, দুটো অ্যাপে কি জেনারেটর দেওয়া পেলে আছে? তো সাইক্লিক। স্যার এই ভিডিওটাকে অ্যাপে দেওয়া আছে? হ্যাঁ, অ্যাপে দেওয়া আছে, এই ভিডিওটা দেখতে হবে, গ্রুপ লিংক ফিল্ড আমি ওই তারপর থেকে কিন্তু শুরু করবো, যারা দেখে না তাদের আমি ক্লাস নেবো না। 1 Huge ওমেগা question ওমেগা গুলো ওমেগা স্কয়ার যেটা স্যার, 1 ওমেগা ওমেগা স্কয়ার জেনারেটর কোনটা স্যার? এখানে ওমেগা হবে জেনারেটর, ওমেগা স্কয়ার হবে, দুটোই হবে, আচ্ছা, কারণ ঠিক একে আছে। পাওয়ার করলে দুটো এলিমেন্ট গুলো পাবে। ওমেগা কিউ মানে ওমেগা স্কয়ার করলে তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা কিউ ইনটু ওমেগা, তাহলে ওমেগা কিউ মানে 1 ইনটু ওমেগা মানে ওমেগা আসছে না, তাহলে এলিমেন্ট গুলোকে দেখবে একটার মাথায় আমরা পাওয়ার করলে, এটা কিন্তু উই রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? বুঝতে এগুলো পারছি। আচ্ছা অর্ডার বার করছিল, অর্ডার ধরুন বললো এটা আই এর কমিউনিকেশন গ্রুপ হবে, বুঝি হবে না? এই গ্রুপের অর্ডার বের করাটা একটু শেখাবেন স্যার। হ্যাঁ, ওটা তো ওই অর্ডারটা পরের দিন থেকে ধরবো, কিন্তু আমি সবাইকে বলবো ফার্স্ট যে ভিডিওটা আমি দিয়েছি বেসিক জায়গাটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে না আসলে আমি কিন্তু পরের দিন স্টার্ট করবো না। ওটা কি স্যার মানে ওটা কি স্যার এর সাথে দেওয়া আছে মানে লাইভ ক্লাস করা আছে, আপনারা? অ্যাপেও আছে, হয়তো অ্যাপে হয়তো নাও থাকতে পারে, আমি অ্যাপে দিয়ে দেবো তাহলে আজকে। আচ্ছা একটু দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, ওইটা স্যার, দেখতে হবে। স্যার আমি দুটো দেখেছি বিভিন্ন জায়গাতে, ওই যে 1 আই ওখান থেকে দুটো কোশ্চেন আছে, একটা জেনারেটর একটা অর্ডার, মানে কিরকম কোশ্চেন দেয় যে ওরা আছে, আর সেরকম কিছু কোশ্চেন খুব একটা আমি যেগুলো যা আছে আমি দেখলাম স্যার, একটা কোশ্চেন দেখছিলাম যে মাইনাস আই এর অর্ডার কত, কোশ্চেনটা দিয়েছিল মানে ওই সেটটা, ওই কোশ্চেনটা দিয়েছিল মাইনাস আই এর অর্ডার কত। মাইনাস আই এর অর্ডার মানে আইডেন্টিটি যেটা পাবো, আইডেন্টিটি কি এখানে 1 তো, ও আমাদের ফোর করলে স্কোর করে দেবো, এই কোশ্চেনটা ট্রাই আসবে। অর্ডার অফ মাইনাস আই কত হবে 1, এই 4, আই অর্ডার কত হবে দুটোই, বলছে জেনারেটর গুলোর অর্ডার সেম হয়, ঠিক আছে? জেনারেটর যারা হবে সাইক্লিক গ্রুপ, ঠিকই বলেছে, সাইক্লিক গ্রুপ হচ্ছে তো, আমি কি বলতে পারবো, সাইক্লিক গ্রুপ। স্যার আমি বললাম তো সাইক্লিক গ্রুপ হবে। হ্যাঁ, সাইক্লিক গ্রুপ হবে তো, কারণ জেনারেটর থাকলে সাইক্লিক গ্রুপ হবে, এই কোশ্চেনটা আছে তো। আর জেনারেটরদের অর্ডার সেম হয়। হুম এটা ডিটেইলস ক্লিয়ার করা আছে ওই ভিডিওতে। হ্যাঁ, ওই ভিডিওটা দেখবে, ওই ভিডিওটা মাস্ট, ওই ভিডিও থেকে দেখবে, আমি আশা করছি যদি কোশ্চেন হয় ওইখান থেকেই দেখবে হবে। তাহলে স্যার অ্যাপে একটু দিয়ে বলো, অ্যাপে তাহলে আজকে স্যার দিয়ে দিবেন ভিডিওটা, হ্যাঁ আমি দেখছি, যদি অ্যাপে না থাকে অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? নাহলে ইউটিউবে আছে বোধহয়। আচ্ছা, আজকে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, তোমাদের এই কার্ভেচারটা সিলেবাসে মনে হয় নেই 9টা নেই। হ্যাঁ না নেই স্যার, ওটা নেই স্যার। পেডাল ইকুয়েশন একটা দেখবে, আর এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন এই যে ভিডিও একটা দেওয়া হয়েছে, হ্যাঁ ওই ভিডিওটা দেখে নিও। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা স্যার, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন লেখা আছে কিন্তু তাদের সব তো পেডাল আচ্ছা, আমি ইকুয়েশনে একটা যোগ কথা করা বলি, আছে। কালকে আমি ভাবছি ডিনামিক্সটা কভার করি। হ্যাঁ, ডিনামিক্সটা কালকে ক্লিয়ার করে দিই, তোমরা তো মোটামুটি ক্যালকুলাস পার্টটা দেখেছো, তাহলে ডিনামিক্সটা আমার ক্লিয়ার করে দিলে তোমরা ওই পার্টটায় কিন্তু একটা কনফিডেন্স নিয়ে পড়াশোনাটা করতে পারবে। এবার তুমি ওই গ্রুপটা দেখে নিলে ভিডিওটা, ঠিক আছে? তাতে করে আমি সানডে ওই গ্রুপটা শুরু করবো। হ্যাঁ, কালকে ডিনামিক্সটা কভার করে দেবো, কালকে দেখবে কত ভিড় হবে, দেখবে ডিনামিক্স বললি না সব শুরু। আচ্ছা, ঠিক আছে, ছাড়লাম।